নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, আজকে আমরা তোমাদের বাংলা বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ তোমরা আমাদের কাছে বিভিন্নভাবে কমেন্ট করেছো বা তোমাদের আগ্রহ রয়েছে যে স্যার আমাদের বাংলা যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ক্লাস দেন। তো তোমাদের কাছে বাংলা বিষয়টাকে নতুন মনে হচ্ছে, তো এজন্য আমরা চেষ্টা করব তোমাদের বাংলা যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস বিভিন্ন পর্বে, ছোট ছোট পর্বে ভাগ করে আমরা ক্লাসগুলো দেওয়া শুরু করব। এটি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের প্রথম ক্লাস এবং এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের ক্লাস, এবং এটি বলতে পারো এটা হচ্ছে প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের পর্বগুলো আপলোড করব। তো তোমরা যারা বাংলা ক্লাসগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে বাজিয়ে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের বাংলা বইয়ে। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পর্ব। এবং প্রথম পর্বে এবং প্রথম অধ্যায়ে তোমাদের যে টপিকটা রয়েছে, দেখো, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়। হয়তোবা আমরা ফোনে যোগাযোগ করি বা ফিজিক্যালি কারোর সাথে কথা বলি, সেটাই হচ্ছে যোগাযোগ। তো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। এখানে তোমাদের কিছু পরিস্থিতি দিয়ে দেওয়া রয়েছে, যেমন এখানে দেখো একটি চিত্র রয়েছে এবং এখানে বলা হয়েছে যে রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কি করেছে তা নিয়ে কথা হচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের পরিস্থিতি। দ্বিতীয় পরিস্থিতি তোমাদেরকে বলা হয়েছে, দেখো চিত্র সহকারে এখানে দেওয়া রয়েছে, মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি। মনে করো, তুমি চিন্তা করো যে মায়ের সঙ্গে তুমি ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছো। একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। তো আমরা যখন রাস্তায় কোনো জিনিস ক্রয় করি বা একজন মুচির কাছে যখন যাই বা একজন দোকানদারের কাছে যখন যাই, তখন আমরা কিভাবে কথা বলি বা সেই পরিস্থিতিতে আমাদের কথার বা যোগাযোগ করার যে পরিস্থিতিগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। তো এখানে কিন্তু বিভিন্ন পরিস্থিতি তোমাদেরকে বলা হয়েছে যে বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে মানুষগুলোর সঙ্গে কথা বলো বা যোগাযোগ করো, এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, বাড়ির পাশে দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কিভাবে কথা বলছি। হয়তোবা তুমি বাড়ির পাশে যেহেতু দোকানদার, তুমি গিয়ে বলতে পারো যে কাকা, আমাকে আমার এই জিনিসটা প্রয়োজন, আমাকে এত কেজি আলু দেন বা আমাকে এটা দেন, বা আমার একটা কলম দরকার, আমার একটা খাতা দরকার। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন পরিস্থিতিতে কথা বলে থাকি। এবং পরিস্থিতি 5-এ বলা হয়েছে, দেখো, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। তো তার সঙ্গে তুমি কিভাবে বা কোন ভাষায় কথা বলবে। তোমরা মনে করি রাস্তার পাশ দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছো, তো সেই সময় একজন তোমাকে ডাক দিল, অপরিচিত লোক, যে তুমি তুমি এই ঠিকানাটা চিনো কিনা। তো এই পরিস্থিতিতে বা এই লোকটার সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করবে। তারপর সর্বশেষ পরিস্থিতি 6, এখানে বলা হয়েছে কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি, শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। মনে করো তুমি দীর্ঘদিন অসুস্থ আছো, তুমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি। তো এজন্য শ্রেণী শিক্ষক তোমাকে কি করেছেন, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, যে তিনি জানতে চেয়েছেন যে তুমি কেন এতদিন ধরে বিদ্যালয়ে আসছো না, তার কারণগুলো কি। তো এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে এবং একটা বক্স দেখতে পাচ্ছ। এই এই বক্সটাকে তোমাদেরকে লিখে ফিল আপ করতে হবে। তো দেখো, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য মানে একজন মানুষের সাথে, আমরা এখন যে 6টা পরিস্থিতি দেখলাম, আমরা বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে কথা বলি। যেমন চিন্তা করো, তুমি তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলো বা তোমার সহপাঠীর সঙ্গে তুমি যেভাবে কথা বলো, তুমি কিন্তু তোমার শিক্ষক যখন তোমাকে ফোন করবে, তুমি কিন্তু তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলো, শিক্ষকের সঙ্গে কিন্তু তোমাকে সেইভাবে কথা বলা যাবে না বা তুমি কিন্তু সেইভাবে কথা বলবে না। আবার চিন্তা করে দেখো, তুমি তোমার মা বাবার সঙ্গে যে ভাষায় কথা বলো, তুমি কিন্তু একজন দোকানদার বা একজন অপরিচিত লোকের সাথে সেইভাবে কথা বলো না। তো এগুলি হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তো বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয়, সেগুলো নিচে লেখো। তো এখানে তোমাদেরকে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে যে বিষয়গুলো তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো তোমাদেরকে লেখার কথা বলা হয়েছে। তো আমি এগুলো একটু তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমরা এগুলো শিখতে পারো। তো প্রথমেই তুমি, এখানে অনেকগুলো বিবেচ্য বিষয় থাকতে পারে, যেমন তুমি কার সঙ্গে কথা বলছো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তুমি কিভাবে কথা বলছো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সাথে তোমার যে সম্পর্ক সেটাও তো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তো প্রথমে তুমি লিখতে পারো যেটা হচ্ছে যে ব্যক্তির সাথে, তুমি এখানে লিখতে পারো যে ব্যক্তির সাথে, আমরা এখানে লিখে দিলাম যে ব্যক্তির সাথে তোমার সম্পর্ক বা ব্যক্তির বয়স, ব্যক্তির সাথে সম্পর্ক, সম্পর্ক ও তার বয়স।
এটা হচ্ছে আমরা প্রথম চিন্তা করব যে ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি এবং তার বয়স কত। যেমন চিন্তা করো, আমরা যদি একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলি বা একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলি, তাহলে কিন্তু আমরা একটা অন্য ভঙ্গিতে বা একটা শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করব। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারণ তোমার ছোট বাচ্চাদের সঙ্গে তুমি যেভাবে কথা বলো বা তোমার ছোট ভাই বোনের সাথে তুমি যেভাবে কথা বলো, তুমি কিন্তু একজন বয়স্ক বৃদ্ধের সঙ্গে বা তুমি কিন্তু ঠিক একই ভাষায় কথা বলবে না। তো এটা হচ্ছে আমাদের একটা বিবেচ্য বিষয়। তারপর আমরা বলতে পারি যেটা হচ্ছে ইতিবাচক অঙ্গভঙ্গি। কি বলতে পারি? যে ইতিবাচক অঙ্গভঙ্গি। ইতিবাচক অঙ্গভঙ্গি এটা কেমন? এই ব্যাপারটা হচ্ছে যে তুমি মনে করো যে অঙ্গভঙ্গি, ঠিক আছে? ইতিবাচক অঙ্গভঙ্গি, যেমন চিন্তা করো তুমি এক হাসপাতালে গেলে একজন রোগী দেখতে, তো তুমি সেখানে কি করবে? তুমি কি সেখানে অনেক জোরে জোরে নাকি হেসে হেসে কথা বলবে? না, তুমি তাকে শান্তভাবে বলতে হবে যে আপনি অসুস্থ হয়েছেন, আপনি সুস্থ হয়ে যাবেন, এই ব্যাপারগুলো। এভাবে কিন্তু তুমি যদি হেসে হেসে কথা বলো বা হাত পা নাড়িয়ে তুমি অনেক হাসি খুশি ভাবে কথা বলো, তাহলে কিন্তু তুমি যাকে দেখতে গিয়েছো রুগী, সে কিন্তু অনেক কষ্ট পাবে। বা তুমি চিন্তা করো একজন মারা গিয়েছে তোমার প্রতিবেশী, তুমি সেখানে খেলাধুলা করে নাচছো, একজন ডাক দিচ্ছে, তুমি খেলাধুলা করছো, হইচই করছো, তাহলে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হবে। সেটা কিন্তু তোমার মর্যাদা বজায় রেখে তোমার যোগাযোগ হবে না। তো আমরা এভাবে লিখতে পারি যে দ্বিতীয় যে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে ইতিবাচক অঙ্গভঙ্গি। আর কি হতে পারে? আর হতে পারে যেমন আমরা যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি তার শারীরিক ও মানসিক অবস্থা। কি অবস্থা? শারীরিক ও মানসিক অবস্থা। এটা আমরা চিন্তা করতে পারি যে শারীরিক শারীরিক ও মানসিক অবস্থা, শারীরিক ও মানসিক অবস্থা। তুমি যার সঙ্গে যোগাযোগটা করছো তার শারীরিক ও মানসিক অবস্থাটা কি সেটা তোমাকে জানতে হবে। যেমন একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কি সে সময় তাকে গিয়ে বলবে, হেই তোমার কি অবস্থা, কি করছো, কেমন আছো? না। তো তোমার সে তুমি যার সঙ্গে যোগাযোগ করছো তার শারীরিক ও মানসিক অবস্থাটা তোমাকে বিবেচনায় আনতে হবে, এনে তোমাকে কথা বলতে হবে। আরো অনেক বিবেচ্য বিষয় থাকতে পারে, যেমন সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। যেমন চিন্তা করো তুমি তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কাছাকাছি এসে কথা বলো বা তোমার মা বাবার পাশে বসে তুমি যেভাবে কথা বলো, একজন শিক্ষক বা একজন বয়স্ক বৃদ্ধার সঙ্গে কিন্তু তুমি সেই শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলবে না। তো এগুলো আরো অনেকগুলো বিবেচ্য বিষয় আমরা যোগাযোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এবং যেগুলো আমাদের জন্য প্রয়োজন, এবং সেই বিবেচ্য বিষয়গুলো মাথায় রেখে একজন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় বা আমাদেরকে কথাবার্তা বলতে হয়। তো আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা চাইলে নিজেরা আমি যে তিনটা বিবেচ্য বিষয় বললাম তার বাইরে যদি তুমি আরো তোমার কাছে যে বিবেচ্য বিষয়গুলো মনে হয় সেগুলো কিন্তু তুমি চাইলে নিজে লিখতে পারো। আমি যেগুলো বললাম শুধুমাত্র এগুলোই যে লিখলে হবে সেটা কিন্তু নয়। তুমি চাইলে তুমি নিজে বের করতে পারো যে তুমি কার সঙ্গে যোগাযোগ করছো বা যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো তোমার কাছে কোনগুলো গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো কিন্তু উপরের বক্সে তোমরা লিখতে পারো। তারপরে এখানে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ভাষায় মর্যাদার প্রকাশ। তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের চকটি পূরণ করো, চকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। তো এখানে দেখো তুমি কি বলো, একজন মানুষকে তুমি তুমি বলো, তোমার বলো, তোমাকে বলো, তোমার বলো, তোমাদের বলো, এবং এখানে বলা হয়েছে আমরা কাদেরকে তুমি বলি, কাদেরকে তোমার বলি, কাদেরকে তোমাদের বলি, কাদেরকে আমরা আপনি বলি, আপনাকে বলি, আপনারা বলি। তো এটা যখন তোমরা নিজেরাই কিন্তু বের করতে পারবে, এবং কাদেরকে বলো তোমরা চাইলে সেই ব্যক্তিগুলোর নাম লিখতে পারো। যেমন আমরা বাবাকে কি নামে ডাকি বা শিক্ষককে আমরা কিভাবে বলি, শিক্ষককে কখনোই আমরা তুই করে বলবো না, শিক্ষককে অবশ্যই আমরা আপনি করে বলি। সে, তার, তাকে, তারা, তাদেরকে আমরা কিভাবে বলি, তিনি, তার, তাকে, তারা, এগুলো আমরা কাদেরকে বলি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন তুমি বা তোমার, সেটা আমরা সাধারণত মা বাবাকে বলে থাকি, আমরা বাবাকে বলি, মাকে বলি, ঠিক আছে? আপনি কাদেরকে বলি? আমরা শিক্ষকদেরকে আপনি বলে সম্বোধন করি, ঠিক আছে? বা আমাদের যারা দাদা বা নানা থাকতে পারে বা বয়স্ক লোক থাকতে পারে তাদেরকে আপনি বা অপরিচিত কোনো ব্যক্তিকে আমরা আপনি করে বলতে থাকি। তো তারপরে দেখো তুই, তোর, তোকে, তোরা, এগুলো আমরা কাদেরকে বলি? আমরা আমাদের সহপাঠীদেরকে বলি, আমাদের সহপাঠী অথবা বন্ধু। এগুলো কিন্তু আমরা কিন্তু একজন বন্ধুকে বলি যে তুই এই কাজটা করতে পারিস না, তুই কি আজকে স্কুলে যাবি না, তোর কিন্তু এই হাতের কাজটা লেখা হয় নাই, বা তুই কিন্তু এই চকটা পূরণ করিস নাই। তুমি কিন্তু বলতে পারো যে আমাদের বাংলা বইয়ে চকটা রয়েছে, সেই চকটা কি তুই পূরণ করেছিস? 5 পৃষ্ঠায় যে চকটা রয়েছে সেটা কি তুই পূরণ করেছিস? আমরা কিন্তু বন্ধুদেরকে তুই, তোর, তোকে এভাবে আমরা বলতে পারি, বা আমরা কিন্তু বন্ধুদেরকেই বলে থাকি। তো এইভাবে তোমরা নিজেরা এগুলো যাচাই করে এগুলো কিন্তু তোমরা পূরণ করতে পারবে। এবং সে, তার, তাকে, তারা আমরা কাদেরকে বলি? আমরা অপরিচিত লোকদেরকে বলি, বা আমাদের চাইতে যারা বড় তাদেরকে এভাবে আমরা বলি।
তিনি, তার, তাকে, এগুলো আমরা কাদেরকে বলি? তারপরে দেখো উর, উকে, উরা, উদের, এগুলো আমরা কাকে বলি? আমাদের ছোট ভাই বোন যারা, আমরা ছোট ভাই বোন লিখতে পারি, ছোট ভাই বোনদেরকে আমরা এভাবে সম্বোধন করে থাকি যে উর, উকে, উদের, বা ওরা খেলছে, বা ওই কাজটা করেছে। তো নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়, আত্মীয় প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এছাড়া সহপাঠীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময় কিন্তু আমাদের কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না। তা ছোটদের সাথে একরকম, সমবয়স্কদের সাথে একরকম, বড়দের সাথে একরকম, আবার অপরিচিত লোকদের সাথে একরকম। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝে গিয়েছো। যদি তোমাদের বাসায় একজন মেহমান আসে, তুমি তার সঙ্গে কিভাবে ব্যবহার করবে বা তার সঙ্গে কিভাবে কথা বলবে, ঠিক একই বাসায় তুমি কিন্তু তোমার যে ছোট ভাই রয়েছে বা ছোট বোন রয়েছে তার সঙ্গে কথা বলবে না। কারণ আমরা স্বাভাবিক ভাবেই যখন আমাদের বাসায় কোনো মেহমান আসে বা অপরিচিত কোনো লোক আসে, প্রথমে আমরা তাদেরকে সালাম দিই যে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? বা সে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কেমন আছো? তো তুমি বলবে জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কিন্তু এভাবেই কথাবার্তা বলি। আবার যখন আমরা কোনো বন্ধুর সঙ্গে কথা বলি বা একজন শিক্ষকের সঙ্গে কথা বলি, তখন কিন্তু আমরা অন্য ভাষায় কথা বলি। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা মর্যাদা বজায় রেখে একজন মানুষের সাথে কিভাবে যোগাযোগটা আসলে করতে পারি। তো নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কোন কোন শব্দ পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। যেমন এখানে বলা হয়েছে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুই কেমন আছিস, সে কেমন আছে, তিনি কেমন আছে, ও কেমন আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করে থাকি। তারপরে তোমাদের চলে আসে যে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। তো শিক্ষার্থীরা, আমরা এই যে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া যে পাঠ্যক্রম রয়েছে, সেটা আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে সেই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করতে চাচ্ছি। যদি এই বিষয়ে তোমাদের বাংলা বিষয়ের অন্য কোনো অধ্যায়ের বা এই টপিকটার উপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। এবং তোমরা যদি তোমাদের বাংলা, গণিত, বিজ্ঞান এছাড়াও তোমাদের যে বাকি বইগুলো রয়েছে সেগুলো যদি আমাদের কাছ থেকে ক্লাস পেতে চাও, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই বইটার উপর আমাদেরকে ধারাবাহিক ক্লাস দেন, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস করার চেষ্টা করব। ভালো থেকো তোমরা সবাই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।